ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। তিনি কেন সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন, বিশেষ করে ডক্টর ইউনূসকে? বাংলাদেশের সেনাপ্রধানের ডাবল গেম। বাংলাদেশ সেনার 5 উচ্চপদস্থ কর্তাকে গৃহবন্দী করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী এই 5 সেনাকর্তা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন। সেনাপ্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার 3 যুদ্ধ জাহাজ। রাশিয়ান নৌবহর বাংলাদেশে এসছে। সেনাপ্রধান গতকালকে রাশিয়া ক্রোয়েশিয়া সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ 3টি যুদ্ধ জাহাজ কেন এসছেন? জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব। রাশিয়া একটা সফর করে আসছেন, আসার পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে। বন্দুক থেকে কোনো গুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না, সেরকমই মুখ থেকে বেরোনো কথাও কিন্তু আর রিটার্ন করা যায় না। তাই মানুষের সব থেকে বড় শত্রু কে জানেন? তার নিজের জিভ। যেই জিভের জন্যই আজ বিপদে মোহাম্মদ ইউনূস এবং তার জন্য বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ। শুধু ভাতে নয়, এবার হাতেও মারতে চলেছে ভারত। কেন? সরকার ও বিরোধীরা যখনই বলছে আওয়ামী লীগ আসতে পারবে না, তখনই লাল কার্ড দেখাচ্ছে আওয়ামী। খোদ আদালতের বারান্দায় পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা। কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এখনো লাল কার্ড দেখায় না, তারা দেখাচ্ছে হলুদ কার্ড, সতর্কতা। লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছে। লাল কার্ড নিয়ে নামলে মানে কি আমত করে ফেলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আপনার জামাত শিবির আমাদের বাংলাদেশে আপনার ইসলামিক যত বড় দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। তিনি কেন সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন, বিশেষ করে ডক্টর ইউনূসকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সহ? আপনি অনেকে জানেন কিনা জানি না, যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনূস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে, কিংবা সেখানে বিশেষভাবে চরমভাবে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, চরমভাবে, মানে তার কোনো সীমানা ছিল না। কিন্তু কেন? কারণ হচ্ছে একটাই, আপনার যেখানে গাজার যে অবস্থা, যেখানে আপনার প্যালেস্টাইনের যে অবস্থা, সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন? আমরা রাস্তায় নামছি, রাজপথে নামছি, নিন্দা জানাইছি, সবই ঠিক আছে। ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরমভাবে হুঁশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ। রেডি তো বাংলাদেশ? আমরা রেডি আছি। দর্শক, যাই হোক, এই প্রসঙ্গে নিয়ে আপনার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ডক্টর ইউনূসকে, যে 24 ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোনো উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য। আর আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না। কল্পনা করা যায়। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ, অত্যাচার, এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা দখলবাজিতা চালিয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। যদি তারা বন্ধ না করে এটার জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে। অন্যদিকে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে আপনারা গাজাকে নিয়ে কিংবা প্যালেস্টাইন নিয়ে আপনারা প্রতিবাদ জানান, বেশ ভালো কথা, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে। এই ধরনের কোনো কাজ করবেন না, কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলবো। সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো। আমরা কোনো সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকবো না। কোন দল নারাজ হলো, কোন দল আমার প্রতি খুশি হলো, তখন সেটার দেখার সময় আমার নাই। কারণ তখন হচ্ছে আমার দেশ, আমার দেশের জনগণ, তাদের কথা চিন্তা করতে হবে।
এবং আমার দেশের স্বার্থে, দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে হলেও আমাকে এই স্টেপগুলো নিতে হবে। দর্শক বন্ধুরা, ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তর্চক্ষুর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে, এগুলো কল্পনা করতে পারবেন আপনি? দেখেন, এই যে মনে করেন টাইমস অফ ইসরায়েল, এরা পুরো হেডলাইন বানায় ফেলছে। এখন আপনার ইসরায়েলের যে মনে করেন নিহো, উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে গাজা বা প্যালেস্টাইনের দিকে তাকাও, তোমাদের মুসলমান যেই ভাই ভাই বলো, তোমাদের এই ভাইদের দিকে তাকাও, তোমাদের এই ভাইদের কি হাল করছি বা কি হাসর করছি। অতএব তোমরা বেশি বার বেরো না, তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে। রেডি তো বাংলাদেশ, তিনি এই ধরনের একটা লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথাও বলছে যে রেডি তো বাংলাদেশ। কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরো হেলায় রেখে দিছে পুরো ইসরায়েল আর আমেরিকাকে? কল্পনা করতে পারেন আপনি? এখন তো মনে করেন কেবল নিহর মনে করেন একটা প্রতিবাদ স্বরূপ কিংবা একটা হংকার দেখলেন, এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয়, এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সরকার ও বিরোধীরা যখনই বলছে আওয়ামী লীগ আসতে পারবে না, তখনই লাল কার্ড দেখাচ্ছে আওয়ামী লীগ। খোদ আদালতের বারান্দায় পুলিশের সামনেই জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা। কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এখনো লাল কার্ড দেখায় নাই, তারা দেখাচ্ছে হলুদ কার্ড, সতর্কতা। লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছে, লাল কার্ড নিয়ে নামলে মানে কিয়ামত করে ফেলবে। কথা হচ্ছে আওয়ামী লীগকে যারা আন্ডার এস্টিমেট করছেন, মানে তারা সঠিক করছেন না বলে আমি মনে করি। মানে এইভাবে জোর খাটিয়ে পুলিশ আর্মির ভয় দেখিয়ে মানে কয়দিন তাদেরকে বেরোতে দিবেন না, কয়দিন আটকে রাখবেন। মানে আওয়ামী লীগ তো 1-2 জন মানুষের দল না, এটা কোটি মানুষের দল। গ্রামে গঞ্জে পাড়ায় ওয়ার্ডে সব জায়গায় এরা আছে। এখন এরা সবাই যদি একসাথে নামে কোটি মানুষ, তাহলে তো পিছিয়ে সবকিছু সমান করে দেবে। তবে হ্যাঁ, বিগত 15 বছর আওয়ামী লীগ যেমন উন্নয়ন করেছে, তেমনি অনেক লোক আওয়ামী লীগে খুব অন্যায় করেছে। তবে এদের সংখ্যা মানে লেস দেন 1%। এখন যে অন্যায় করেছে তার তো কোনো দল নেই, সে অন্যায়কারী, তাহলে ধরেন, দরকার হলে ফাঁসিতে ঝুলান, সমস্যা তো নাই। কিন্তু কথা হচ্ছে আপনি গণতন্ত্রের কথা বলে কারো যদি কথা বলার অধিকার নষ্ট করে দেন, সভা সমাবেশ করার অধিকার খর্ব করেন এবং সেইটা করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তাহলে এই বিষয়টা কিন্তু বুমেরাং হয়ে যাবে। এবং এটা মনে রাখতে হবে, একদিন কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হতে পারে। এবং এটা মোটামুটি 100% নিশ্চিত। ওই কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না, এটা ভুললে চলবে না। সেনাপ্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার 3 যুদ্ধ জাহাজ। গতকালকে রাশিয়া ক্রোয়েশিয়া সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ 3টি যুদ্ধ জাহাজ কেন এসছেন? নিতান্ত শুভেচ্ছা সফরে। রাশিয়ার সাথে আমি বললাম যে বাংলাদেশের নৌবাহিনীর ঐতিহাসিক সম্পর্ক, যে বর্ণনা শুনলেন 1972 সালে চট্টগ্রাম বন্দর এক প্রকার অবরুদ্ধ হয়ে গিয়েছিল। এই মাইন পুঁতে রাখার কারণে পৃথিবীর কোনো দেশের জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রায় 74 সাল পর্যন্ত ভিড়ত না, কারণ কখন কি হয়ে যায় এই ভয়ে ভীত হয়ে 74 সালের জুন মাসে গিয়ে এই বন্দরকে এই যে রাশিয়ান নৌবহর, রাশিয়ান নৌবাহিনী মাইন মুক্ত ঘোষণা করে। তারপর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হয়। সেই জায়গা থেকে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় ঠিক 1 বছরের কিছু বেশি সময় আগে শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবহর এসেছিল, আবার আজকে 4 দিনের একটি শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। এবং এই সফরটি সুন্দর হোক। রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা অবদান রেখেছে তাদের অবদান প্রতিটি বাঙালির স্বীকার করতে হবে। ভারতের অবদান, ভারত যদি শুরু থেকে মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা না দিত, শুধুমাত্র 13 দিনের যুদ্ধেই ভারতের অবদান না, মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারতের অবদান, রাশিয়ার অবদান, তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা আজকে স্বাধীন, এই যে আজকে 54 বছর পরে জিজ্ঞাসা যে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলতে পারতাম কিনা জানি না। সেই জায়গা আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, রাশিয়ান 3টি যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসছে এবং সামরিক যোগাযোগ আরো বাড়বে। আর রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু আজীবন ছিল এবং আগামী দিনগুলোতে থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইত না। আবার শেখ হাসিনার পতনের পর 6, 7, 8 সম্ভবত 3 দিন নাকি 5, 6, 7 খেয়াল নাই, এই 3 দিন বাংলাদেশে কার্যকর কোনো সরকার ছিল না। ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন, সেনাবাহিনীর সরকার বসতো,
আমার মনে হয় যে এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত, রাজনীতি ব্যাপারে সবাই মাইনা নিত, তাই না? কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায়, বা বিপরীতে প্রয়োজনে হিরো আলমরে বসাই দাও তো আমরা রাজি। ওই মুহূর্তের ভাইবটা এরকম ছিল। সময় পরিবর্তন হয়েছে, সেনাবাহিনী মাঠে আছে, এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই, যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখে তার সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান এবং তিনিও নিজে অবসরে যেতে চান। তো এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে চলছে চলছে। বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাটে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন, এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না, তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন। বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব। রাশিয়া একটা সফর করে আসছেন, আসার পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। আসলে তো এটাই আমরা বাংলাদেশ চাই। ছিল এক সময়, কালে কালে শকুনেরা নজর দিয়েছে, কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা, কখনো ভারত কি যাই হোক শকুনেরা নজর দিছে। ডিভাইডেশন আছে, এখনো আছে, গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ্যে আছে। তো আমাদের সেনাপ্রধান বলছেন এদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে, আমরা বাস করতে চাই। তো গতকালকে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেটা হচ্ছে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে তিনি অন্যান্য বক্তব্য দিয়েছেন। তো ওনার বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত, এজন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ। দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই, আমরা হানাহানি বিদ্বেষ চাই না। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা যেন সবাইকে শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি, আমাদের নিজস্ব মতামত থাকবে সে অনুযায়ী কাজ করব। সুন্দর কথা, নতুন বলছেন এমন কিছু না, সবসময় অনেকে বলেন, বাট নতুন করে শুনতে ভালো লাগছে ওনার কাছে। আমরাও চাই রাজনীতির দ্বিমত থাকবে, মতের বাহিরে গেলে মব জাস্টিস করবো, আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে যেন পাই সাইজ করবো, এই সেন্সে আমরা আছি। এটা হচ্ছে বাস্তবতা। মুখে মুখে অনেক কিছু চাই না, আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি এটাই প্রয়োগ করি, এটা আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের সেনাপ্রধানের ডাবল গেম। এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বর্তমানে রুশ সফরে আছেন, কিন্তু তার অনুপস্থিতিতেই বাংলাদেশ সেনার 5 উচ্চপদস্থ কর্তাকে গৃহবন্দী করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। গত বছরের জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় এই 5 সেনা কর্তার নেতিবাচক ভূমিকা ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে সর্বভারতীয় বেশ কয়েকটি মিডিয়া এই দাবি করছে। ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী এই 5 সেনাকর্তা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন। নবভারত টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে গৃহবন্দী থাকা এই 5 জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাকারিয়া হোসেন, তিনি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের দায়িত্বে; ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, তিনি ইনফ্যান্ট্রি ব্রিগেডের দায়িত্বে; জেনারেল হামিদ, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এডিসি ছিলেন। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের কর্নেল আব্দুল্লাহ মোমেন, বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। এমন মনে করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যে 5 জন সেনাকর্তা ওই বিশেষ বিমানে ভারতে এসেছিলেন এরা তারাই। ফলে এতদিন পর কেন তাদের গৃহবন্দী করা হলো সেটা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। একটি অংশের দাবি জেনারেল ওয়াকারুজ্জামান পুরো বিষয়টি জানেন এবং তিনি পরিস্থিতির দিকে নজর ঘোরাতে রাশিয়া সফর করছেন। তিনি শনিবার দেশে ফিরলে এই 5 জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানা যাচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে কার্যত ডাবল গেম খেলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনীতি আর নতুন বিবাহ দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। নতুন বউ আমাদের কুমিল্লার বাসায় গুমডান নিছে 3 দিন, আর এরপরে সর্বোচ্চ এটা 15 দিন 1 মাস যে নতুন বউয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনায় বসতে, শাশুড়ি ফোকাস করতে। কেন 3 দিন হয়েছে ঘুমটার মধ্যে থাকে, মানুষ আসে দেখে, সুন্দরে কালোয়ে খারাপের আলোচনা শুরু হয়, কিন্তু প্রকাশ্যে বলে না। তো 2-4 মাস গেলে এই ঘরের তাই আর এই ঘরের তাই ঝগড়া লাগলে বোঝা যায় কার ফুতের বউ কুদ্দুর খারাপ, এটাও কিন্তু আলোচনায় উঠে আসে। দেখ সত্যি রাজনীতির মধ্যে জিনিসটা কেমন, নতুন কোন সরকার বা অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আসুক 2-4 মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে, বাট যত দিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয়। তো
তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে যাচ্ছে। এটা কেন বললাম? জাকির খান, হ্যাঁ, গেট আপটা দেখছেন নি? একটা কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার, আমি ওনারে এর আগে নিউজটা দেখছি, বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই। কালকে যা দেখছি, এই তোরা রাজুতে বাদ দেন, মানে জাকির বের হইছে পুরো ঢাকা শহরের বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহড়া এই লেভেলের একজন লিডারের জন্য, তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি যদি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে। একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে, যা দেখাইছে, সেখান থেকে বোঝেন তারেক রহমান যদি ডাক দেয় আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং দরারি সেরকম একটা টানা টোনা দিয়া, হ্যাঁ, এরকম ব্যায়াম ট্যাম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয়, সার্জিস হাসনাত তিনি এখনো মুখে মুখে বলতেছে অনেকে, পরিস্থিতিটা কোন দিকে যাবে? সরকারের উপর চাপ তৈরি হবে এবং কি সরকার একটা সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন মনে দিয়েই দিবে। কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে। কেউ বলছে বাপ দায়কে আদায় করে নিব, কেউ বলছে আদায় করে নিব, আর নানান ভাষা। এবার তারেক রহমান যখন মুখ খুলেছেন, এরপরে বিএনপিকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর রিজভী সাহেবের জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি যিনি হাইলাইটে চলে আসছেন তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে ছিলেন, আপনারা জানেন যে ভারতে তিনি কেমনে কেমনে জানি পৌঁছায় গেলেন। যাই হোক, তিনি আপনার প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা, যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা, এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন, এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না। এটার একটা প্রেক্ষাপট আছে যে গেল 2 দিন আগে মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি তো নিউজটা দিছিলাম, আমিও দেখি 1 ঘন্টা পরে টাইটেল চেঞ্জ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিটা এইভাবে আসলো কেন? বললো যে প্রথম বিজ্ঞপ্তিটাকে সংশোধন করা হয়েছে। তো যাই হোক, সালাউদ্দিন আহমেদ ভাই তিনি অনেক মজা করেও কথা বলেন, আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দরভাবে একটা গুতা দিচ্ছে কারে, স্বরাষ্ট্র উপদেষ্টারে, যে মানুষ তাদের 5 বছরের জন্য চায়, এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে দেশে তালি বাজলো, এটাকে তিনি শোনেন নাই। এই কথাটা সুন্দর হিট হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন, কিন্তু পদত্যাগ নিয়ে তো অনেক কিছু হয়েছে আসি ইস্যুতে, আসলে শোনে না। তবে ওই যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি, অন্যগুলোর আমরা স্কিপ করি। ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে, মানে ফেসবুকে রাষ্ট্র চলে, এটা কথা সত্য। বিএনপির এই নেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না। বসছেন ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, কিন্তু বৈশা এখানে কোন একটা দলকে সুবিধা দেওয়া, এরকম যে বিষয়গুলো আসতেছে, এনসিপির আত্মপ্রকাশ, সরকারের সাথে সখ্যতা লেয়াজু, সুযোগ সুবিধা নেওয়া, রাতারাতি কোটি কোটি টাকার এরা মালিক হয়ে যাওয়া, এই বিষয়গুলাই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে। তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেটা বুঝাতে চাচ্ছেন, বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে, আর নয়তো কঠিন ভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির। আর নামলে কি হবে, জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই, আর অনেকগুলো মামলার আসামি। এই লেভেলের একজন দাগিয়া আসামি ভাইয়ের জন্য, লিডারের জন্য পাবলিকের যে ক্রেজি, তাহলে ছাত্র জনতা এনেকি সব মূর্খ নাকি? এরকম তো না, নিশ্চয়ই তারাও ছাত্র জনতার মধ্যে আছে অনেকেই, মানে বাতাসটা বুঝতে পারছেন তো নাকি? নাহলে মানে আমরা দেখবো বড় একটা জমায়েত, এটা বলা যাবে আর কি পরে কি হয়, সময় বলে দেবে। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।